আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইসির নতুন নিয়মে জোট করলেও বিপদে পড়তে যাচ্ছে ছোট দলগুলো। ইসির যেই নতুন নিয়ম, এই নিয়মে যেসব বড় দলগুলো, যেমন অতীতে আপনারা দেখেছেন যে বিএনপির সাথে অনেক ছোট ছোট দল তারা জোটবদ্ধ হয়েছে, কাউকে একটা আসন দিয়েছে, কাউকে দুইটা, এই জাতীয় অনেকগুলো আসন দেওয়া হয়েছে এবং সেই আসনে ওইসব দলগুলোর প্রার্থীরা ধরেন যারা বিএনপির সাথে জোট করতো তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতো, আবার যারা আওয়ামী লীগের সাথে জোট করতো তারা নৌকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করত। আর এতে তাদের সুবিধাটা ছিল, আওয়ামী লীগ এবং বিএনপির যারা সমর্থক ছিল তারা ওই নৌকা মার্কাই ভোট দিত, একটা শ্রেণীর লোক। কিন্তু ইসি যে নিয়মটা চালু করেছে, এইসব ছোট ছোট দলগুলো তাদের নিজস্ব প্রতীকে যদি নির্বাচন করতে হয় তাহলে তাদের জন্য জিতে আসাটা অনেকটাই কঠিন হবে। এর অনেকগুলো কারণ রয়েছে। এক নম্বরে, যেমন যেই আসনে শরিক দলকে ছেড়ে দেওয়া হলো বা ওই আসনে এই ধরেন ধানের শীষ প্রতীক থাকলো না, এখন সেই আসনে অন্য দলের যে প্রার্থী তার প্রতীক নিয়ে নির্বাচন করবে, সে কিন্তু পুরো আওয়ামী লীগের যে সমর্থক এটাকে সে টাচ করতে পারবে না। এছাড়া যেহেতু ওই আসনে কোনো প্রতীক থাকবে না, বিএনপির যে কোনো বিদ্রোহী প্রার্থী যদি ওখানে নির্বাচন করে তাহলে বিএনপির সমর্থকদের বড় একটা অংশ তাকে ভোট দেবে। এটা ছোট ছোট যে শরিক দলগুলো রয়েছে, এই ছোট ছোট শরিক দলগুলোর জন্য মহা বিপদ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইসি যেই সিদ্ধান্তটা নিয়েছে, আমি এটাকে স্বাগত জানাচ্ছি এবং এটাই সঠিক পদ্ধতি। যেমন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছেন যে এই যে বাম সংগঠনগুলো রয়েছে, এই বাম সংগঠনের যেসব নেতাদের যে চিন্তাধারা, এই লোকগুলো মেম্বার হওয়ার যোগ্যতাও রাখে না, কিন্তু যে কোনো একটা দলের টিকিট পেয়ে গেলেই তারা এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়। আবার বাংলাদেশে যে দলগুলো রয়েছে, একেবারে নিবন্ধিত যে দলগুলো রয়েছে, এই দলগুলোকে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, এই দলগুলোর প্রধান যেই নেতা, এদেরকে কয়জন মানুষ চেনে? মানে তাকে তার অঞ্চলের, তার এলাকার মানুষও ঠিকমতো চেনে না, কিন্তু সে একটা দলের প্রধান হয়ে বসে থাকে। এবং নির্বাচন আসলে এইসব দলগুলোর নামগুলো আমরা দেখতে পাই, এইসব নেতাদের বিভিন্ন টক শোতে বিভিন্ন রকমের সামসামিগুলো আমরা দেখতে পাই। আমি আরও একটা পরিবর্তন আশা করি, সেটা হচ্ছে এই যে ইসির যেই নিবন্ধন যে প্রক্রিয়া, এই নিবন্ধন প্রক্রিয়ায় পরিবর্তন আনা উচিত। যেমন প্রথমে নিবন্ধন প্রক্রিয়াটাই বাতিল করে দেওয়া উচিত। যে কোনো দল গঠন করার পর তারা অটোমেটিকলি একটা প্রতীক পাবে নির্বাচন কমিশন থেকে এবং সেই প্রতীকে তারা নির্বাচন করবে। এবং কোনো দল যদি নির্দিষ্ট একটা পার্সেন্টেজ ভোট যদি না পায়, সেই দলগুলো যাতে নিবন্ধন প্রক্রিয়ায় না যায়, মানে নিবন্ধনের অন্তর্ভুক্ত যাতে না হয়। যেমন এরকম বহু দল আছে, এদের 0.1%ও ভোট নেই, কিন্তু দল করে বসে আছে। এবং এই নির্বাচনের আগে এইসব বিভিন্ন নামে বেনামে এরকম দল করে একটা আসন বাগিয়ে নেওয়ার বা বড় দলগুলোর থেকে একটা আসন পাওয়ার জন্য এই নির্বাচনের সময় তারা দৌড়ঝাঁপ শুরু করে, আর সারা বছর জনগণের কোনো খবরও রাখে না, তাদের কোনো কার্যক্রম নেই। তাই আমি মনে করি এই নিবন্ধন প্রক্রিয়াটাই উঠিয়ে দেওয়া উচিত এবং যে কোনো দল তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তাদের নিজস্ব একটা প্রতীক নির্বাচন কমিশন দিবে, নিবন্ধনের প্রয়োজন নেই। এবং নির্বাচনের পর যে দলগুলো নির্দিষ্ট পার্সেন্টেজের নিচে ভোট পাবে সেগুলো নিবন্ধনযুক্ত হবে না, এবং নির্বাচনের পরে এই নিবন্ধন প্রক্রিয়াটা শুরু করা উচিত, যে কত পার্সেন্ট ভোট পেয়েছে বা নির্দিষ্ট পার্সেন্ট ভোট পেয়েছে কিনা এটার উপর নির্ভর করে। আবার যেসব দলগুলো নিবন্ধন পাওয়ার পরেও যদি এর পরবর্তী নির্বাচনে যদি তারা ওই নির্দিষ্ট পার্সেন্টেজের কম ভোট পায়, তাদের নিবন্ধনটাও বাতিল করে দেওয়া উচিত। যেমন রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নিতে গেলে এই যে সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে যেসব মতামত জানাচ্ছিল, দেখা যাচ্ছিল যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক,
বহু দলকে যুক্ত করে প্রচার করা হচ্ছে, বেশিরভাগ দলের মতামত গ্রহণযোগ্য হয়নি। বাস্তবিক অর্থে যদি সেই প্রক্রিয়াটা অবলম্বন করা যায়, যে নির্দিষ্ট একটা জনসমর্থনের প্রতিনিধিত্ব করা দল যদি নিবন্ধন পায়, তাহলে নিবন্ধিত দলগুলোর মতামতটা আসলেই গ্রহণযোগ্যতা পাওয়ার দাবিও রাখে। আমি মনে করছি যে নির্বাচন কমিশন এই জাতীয় একটা সংস্কার এই নির্বাচন কমিশনে আনা উচিত। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? ইসির এই নতুন সিদ্ধান্তকে আপনারা কতটুকু যৌক্তিক বলে মনে করেন? কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।